আচ্ছা দেখো রায়ান, তাহলে আমরা বলতেছিলাম যে এটা হলো আমাদের 2,4-DNP, মানে হচ্ছে ব্রাডির বিকারক বা ব্রাডির রিয়েজেন্ট। এখান থেকে আলাদাভাবে একটু মনে রাখো আমাদের ফিনাইল, যেটা ফিনাইল এটা একটু সাথেই লিখে রাখলাম যাতে মনে থাকে NH2 আর হলো NH2, হ্যাঁ। এটাই হলো আমাদের ফিনাইল, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন। আচ্ছা শুধু হাইড্রাজিন এটা, সরি, হাইড্রাজিন। এটা ফিনাইল তো হইতেছে আমাদের এই যে বেনজিনকে বোঝাই, তাহলে এটা হলো হাইড্রাজিন। তাহলে এই হাইড্রাজিন উপরে বসছে এই যে বেনজিনের উপর 1 নম্বর কার্বনে বসছে, যেহেতু 1 নম্বর কার্বনে বসছে এবং এটা হলো আমাদের অর্থপ্যারা নির্দেশক। যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমাদের যে কোনো কিছু আসুক না কেন 2 এবং 4 নম্বর পজিশনে বসবে। এই জন্যই নাম হয়েছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। হাইড্রাজিন আলাদাভাবে মনে রাখবা, আর 2,4 কেন, এটা আসলে অর্থপ্যারার জন্য, এটা একটু মনে রাখবা। এটার আরেকটা নাম হলো ব্রাডির বিকারক বা ব্রাডির রিয়েজেন্ট। এখন আসো আমরা একটু পরীক্ষাটা করে দেখি, হ্যাঁ। তাহলে দেখো গত ক্লাসে আমরা পড়াইছিলাম এগুলা এগুলা এটা ছিল ভার্টিক্যালি, হ্যাঁ। আমরা একটু সুবিধার জন্য আমরা এটাকে একটু হরাইজন্টালি আঁকায় নিলাম। তাহলে এই যে এই কার্বনে ছিল আমাদের এই যে এটা হাইড্রোজেন, এটাতে ছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা ছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার মানে 2 নম্বর এবং 4 নম্বর জায়গাতে নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল। এখন আসো আমরা নিব একটা অ্যালডিহাইড অথবা কিটোন, আমরা যে কোনো একটা নিয়ে পরীক্ষা করতে পারি, অথবা যে কোনো দুইটা নিয়ে পরীক্ষা করলে আমাদের রেজাল্ট পজিটিভই আসবে, কারণ দুইটার জন্যই তো 2,4-DNP আসবে। তাহলে আমরা দেখো এই যে কার্বন, এই যে অক্সিজেন, এই পাশে আর, এই পাশে আর অথবা এইচ, যদি আর আর থাকে তাহলে কিটোন, যদি এইচ থাকে তাহলে অ্যালডিহাইড। এটা জানো অবশ্য যে যেরকম আর সি ও আর, এটা হলো কিটোন। আর একটা হলো আর সি ও এইচ, এটা হলো অ্যালডিহাইড, তাই না? তাহলে এখানে আমরা দুইটাই নিছি, অবলিক দিয়ে বুঝাইছি দুইটাই নিছি। তাহলে এর সাথে আমরা বিক্রিয়া করব। দেখো এখানে অক্সিজেন আছে আর এই যে এখানে NH2 আছে, তাহলে এই দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করবে। আর এই নাইট্রোজেনের 2 হাত খালি হয়েছে দুইটা হাইড্রোজেন চলে যাওয়াতে, এই কার্বনের অক্সিজেন চলে যাওয়াতে 2 হাত খালি হয়েছে, তাহলে কার্বনের 2 হাত খালি, হাইড্রোজেনের 2 হাত খালি। দুই হাত খালি হওয়ার কারণে এরা পরস্পর পরস্পরকে ধরবে। দ্যাট মিনস, একটু খেয়াল করো, এই যে এই কার্বন, এই যে এই কার্বন, হ্যাঁ, এই যে এই আর, এই যে এই আর, এই আর, এই আর, এই যে এইচ, এই যে এইচ। তার মানে এই কার্বনটা এই যে নাইট্রোজেনের সাথে এই যে ডাবল বন্ড গঠন করছে। এরা আগের মতোই, দেখো এই যে এরা আগের মতো ইনটেক আছে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইনটেক আছে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইনটেক আছে। এই যে একটা কমপ্লেক্স টাইপের যে যৌগ তৈরি হলো, দেখো অনেক বড় কিন্তু যৌগ তৈরি হয়েছে। এই যৌগটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল। উপরেরটা ছিল হাইড্রাজিন, এটার নাম হইতেছে হাইড্রাজোন, হ্যাঁ। একটু মনে রাখতে হবে কিন্তু কষ্ট করে, যে বিক্রিয়ার আগে 2,4-ডাইনাইট্রোফিনাইল এটা ছিল হাইড্রাজিন, যেটা এনে, আর এটা যখন গঠন করবে সেটাকে আমরা বলবো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, হ্যাঁ। বাণিজ্যিক নাম আর কেমিক্যাল নাম অন্য ধরনের হবে, এটা খুবই কমপ্লেক্স টাইপের নাম, সমস্যা নাই। তাহলে এই যে যেটা তৈরি হলো, এটা একটা প্রেসিপিটেশন আকারে দেখা যাবে আমাদের, হ্যাঁ। এবং এখানে কালার দেখা যাবে ইয়েলো অরেঞ্জ কালার বা হলুদ কমলা কালার দেখা যাবে। যখনই হলুদ কমলা কালার দেখা যাবে তখনই আমরা সেখানে বুঝে নিব যে আমরা যেই কম্পাউন্ড বা যেই যৌগটা নিয়ে আমরা টেস্ট করতেছিলাম সেখানে অবশ্যই কার্বনিল ফাংশনাল গ্রুপ বা কার্বনিল যৌগমূলক উপস্থিত। ঠিক আছে? তাহলে এই এতটুকুই কিন্তু আমাদের ছিল। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। পরীক্ষাগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন আর হলো অ্যালকোহল, এই 4টা পরীক্ষা কিন্তু মাস্ট বি, মনে রাখতেই হবে। আমি সেদিনও বলছি, আজকেও বললাম, হ্যাঁ। আজকে আসো, তাহলে আমরা কিন্তু কার্বনিলটা আইডেন্টিফিকেশন করে ফেলছি। এখন আসো আমরা যেটা দেখবো সেটা হলো অ্যালডিহাইড এবং কিটোন ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব, হ্যাঁ। আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, আসো এখন আমরা দেখবো অ্যালডিহাইড এবং কিটোন ডিফারেন্সিয়েশন। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন ডিফারেন্সিয়েশন মানে আলাদাকরণ, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কিভাবে আলাদা করব, দুইটা পরীক্ষা আছে, হ্যাঁ। আমরা দুইটা পরীক্ষা একটু ধীরে ধীরে দেখব, এটা আসার মতো একটা কোশ্চেন, এই জন্য আমরা একটু ধীরে ধীরে দেখব, হ্যাঁ। 1 নম্বর পরীক্ষা যেটা, সেটা হলো তোমার ফেলিং দ্রবণ বা ফেলিং সলিউশন। একটু বানানগুলা খেয়াল করে বই থেকে, হ্যাঁ। হয়তো আমার স্পেলিং ভুল হতে পারে। তাহলে ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণ, আমি একটু নিচে বাংলায় লিখে রাখলাম এটা, দেখো। ফেলিং দ্রবণ না বুঝলে বইলো কিন্তু, হ্যাঁ, কারণ আজকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক চলতেছে এটা। তাহলে ফেলিং সলিউশন, ফেলিং হলো একজন সায়েন্টিস্টের নাম। তিনার যেই সলিউশনটা সেটা হলো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কপার হাইড্রোক্সাইড, এই দুইটার মিশ্রণকেই আমরা বলবো হইতেছে ফেলিং সলিউশন।
একটু মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অনেকগুলা রিয়েজেন্ট পেয়ে যাচ্ছি। লুকাস পাইছি, ব্রাডি পাইছি, তারপরে হলো আজকে পাচ্ছি ফেলিং, আরেকটা আছে দেখো 2 নাম্বার হলো যেটা, সেটা হলো টলেন। টলেন্ট বানানগুলো খুবই জটিল মনে হচ্ছে আমার কাছে, হ্যাঁ। টলেন্ট রিয়েজেন্ট, একটু দেখে নিও, জাস্ট বিষয়টা একটু মনে রাখো তাহলেই হবে। টলেন্ট বিকারক আমরা যেটাকে বলে থাকি, হ্যাঁ। এটা সংকেত হলো তোমার ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। ওকে, এটাকে আমরা বলবো টলেন্ট রিয়েজেন্ট। তাহলে প্রত্যেকটা রিয়েজেন্ট কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এখন আসো ফেলিং রিয়েজেন্ট কি করবে। ফেলিং রিয়েজেন্ট যেটা, এটা তোমার অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, টলেন্ট বিকারকে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। একটু খেয়াল করো, আমি আবারও বলতেছি, ফেলিং সলিউশন এবং টলেন্ট যেই আমাদের রিয়েজেন্টটা আছে, এই দুইটাই অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, আর কিটোনের সাথে বিক্রিয়া করবে না। কেন করবে না এটা একটু খেয়াল রাখো, যে এই দুইটাই বোথ অফ দ্যাম, দ্যাট মিন্স ফেলিং সলিউশন এবং টলেন্ট রিয়েজেন্ট দুইটাই হলো দুর্বল জারক হিসেবে কাজ করে, হ্যাঁ। দুর্বল বা উইক জারক, যে বিজারণ বিক্রিয়া দিবে, হ্যাঁ, তার মানে দুর্বল রিডাকট্যান্ট হিসেবে এটা কাজ করবে। তাহলে জারক, জারকের কাজটা কি অন্যকে জারিত করা, তাই না? আচ্ছা, যদি অ্যালডিহাইড কিটোনকে জারিত করি, মানে কি করি, অক্সিডেশন করি, কি প্রডিউস হবে তাই না? হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, গুড। তাহলে এখানে একটু খেয়াল করো, আমি এটাই বলতেছিলাম যে ফেলিং সলিউশন দুইটার সাথেই রিয়াকশন করবে। সরি, কি বলতেছিলাম, মানে ফেলিং এবং টলেন্ট অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করবে, দ্যাট মিন্স অ্যালডিহাইড দুইটার সাথেই রিয়াকশন করবে। একটু খেয়াল করো, আমি আবার বলতেছি, অ্যালডিহাইড দুইটার সাথেই রিয়াকশন করবে, ফেলিং সলিউশন এবং টলেন্ট রিয়াজেন্ট দুইটার সাথে রিয়াকশন করবে। কেন? কারণ এটা হচ্ছে দুর্বল জারক, শক্তিশালী না। দুর্বল জারক হওয়ার কারণে আমাদের অ্যালডিহাইড সহজেই কিন্তু জারিত হতে পারবে, কিন্তু কিটোন সহজে জারিত হতে পারবে না। আচ্ছা, কিটোন সক্রিয় বেশি নাকি অ্যালডিহাইড সক্রিয় বেশি, একটু পরে আসতেছি এটা। শুধু এটা মনে রাখো, এই দুইটাই দুর্বল বা উইক রিডাকট্যান্ট মানে থাকার কারণে এরা অ্যালডিহাইডকে সহজেই জারিত করতে পারবে, অক্সিডেশন করতে পারবে, কিন্তু কিটোনকে জারিত করতে গেলে শক্তিশালী জারক লাগবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তার মানে ফেলিং সলিউশন এই বেটা অ্যালডিহাইডের সাথে করবে, তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যালডিহাইড পজিটিভ, অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করবে, এবং অ্যালডিহাইড বিক্রিয়া করে আমরা কি দেখে চিনবো, একটা লাল দ্রবণ তৈরি হবে, হ্যাঁ, অ্যালডিহাইডের সাথে আমাদের রেড সলিউশন তৈরি করবে। ওকে, আচ্ছা, বি নাম্বার আমরা লিখবো এখানে কিটোনের সাথে কোনো ধরনের বিক্রিয়া করবে না, নো রিয়াকশন। ওকে, কিটোনের সাথে দুইটাই করবে না, মানে টলেনও করবে না, ফেলিংও করবে না। আবার এখানেও খেয়াল করো, এখানে যদি আমরা লিখি সেটা হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড যেটা, এটা তোমার তৈরি করবে হলো সিলভার মিরর তৈরি করবে, হ্যাঁ, মানে দর্পণ তৈরি করবে, সিলভারের মিরর তৈরি করবে। আচ্ছা, মিরর কিরকম এটা একটু পরে বলতেছি, খেয়াল করো, হয়তো নাই বুঝে আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। দেখো কিটোন, কিটোন তোমার এখানেও রিয়াকশন করবে না। কেন করবে না আমি আগেই বলছি, কারণ হইতেছে তোমার ফেলিং সলিউশন এবং টলেন্ট রিয়েজেন্ট দুইটাই হলো উইক রিডাক্টেন্ট, মানে এরা হইতেছে জারক, অ্যালডিহাইডকে জারিত করতে পারলেও, অক্সিডেশন করতে পারলেও কিটোনকে পারবে না। কিটোনকে করতে গেলে তোমার শক্তিশালী জারক পদার্থ লাগবে। ওকে, আচ্ছা, মিরর জিনিসটা কি? মিরর জিনিসটা হলো তুমি যখন বিক্রিয়া করাবা, যদিও সামনে বলবো, যেহেতু শব্দটা লিখে ফেলছি এই জন্য একটু বলি, দেখো মিরর জিনিসটা হলো দর্পণ। সিলভার কিন্তু তোমার একটা মিরর হিসেবে কাজ করবে। কীরকম? যখন তুমি বিক্রিয়া করাবা, যখন এটা প্রেসিপিটেশন হবে, নিচে আস্তে আস্তে সিলভারগুলো জমা হবে। কোত্থেকে জমা হবে? দেখো, এই যে টলেন রিয়েজেন্ট আমরা নিছি, এখান থেকেই তো আমাদের সিলভার পাবো। তাহলে সিলভারগুলা পাত্রের তলায় আস্তে আস্তে জমা হবে। এই যে অনেকগুলা সিলভার একসাথে যখন জমা হবে, এই পুরা সিলভার যে একটা মানে ই পাবা, প্রেসিপিটেশন পাবা, এটা আসলে একটা মিরর হিসেবে কাজ করবে, মানে কাজ করতে পারবে, ঠিক আছে? এই জন্যই আমরা বলতেছি এখানে সিলভারের মিরর পাবো, অনেকগুলা সিলভার এখানে প্রেসিপিটেশন হবে। তাহলে আসো আমরা একটা একটা করে দেখি। আমরা প্রথমে দেখবো ফেলিং সলিউশনের সাথে যে বিক্রিয়াটা, সেটা একটু দেখবো, হ্যাঁ। আমরা এটার প্রিপারেশনও দেখবো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড কপার হাইড্রোক্সাইড কীভাবে তৈরি হয়েছে, আর প্রিপারেশনটাও আমরা দেখবো। তার আগে আসো আমরা একটু দেখি ফেলিং সলিউশন পরীক্ষাটা কীরকম।
তাহলে মনে রাখো কিন্তু, হ্যাঁ, কিটোন কারোর সাথে বিক্রিয়া করবে না। জিস্ট কথা একদম লাস্টের এক কথায় যদি আমি বলি, আমাদের কিটোন কারোর সাথে বিক্রিয়া করবে না, অ্যালডিহাইড দুইটার সাথে বিক্রিয়া করবে। কারোর সাথে বলতে এই যে এখানে যেই দুইটা পরীক্ষা করতেছি এই দুইটা, আবার অন্য কিছু মিন করো না, হ্যাঁ। তাহলে ফেলিং দ্রবণের সাথেও করবে না, টলেন বিকারকের সাথেও করবে না। আসো আমরা প্রথমটা দেখবো যেটা, সেটা হলো ফেলিং সলিউশন টেস্ট। ফেলিং সলিউশন টেস্ট। তোমাদের কলেজে এখন কেমিস্ট্রি কি পড়াইতেছে রায়ান? ও আচ্ছা, তাহলে আসো আমরা একটু, মানে বুঝলাম না, তোমাদের কি অর্গানিক কেমিস্ট্রি একবারে শেষ করে দিতেছে নাকি? বাকিগুলো পড়াবে না সামনের সেমিস্টারের জন্য? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো বলতেছি, এই যে তোমাদের যে অর্গানিক শুরু করছে, এটা কি থামাবে না নাকি? বাকিগুলা কবে পড়াবে, সেমিস্টারে পড়ে? তোমার সেমিস্টারে পড়ে তো কেউ কলেজেই যাইতে চাইবে না, প্রাইভেট কলেজ হোক আর। আচ্ছা, সমস্যা নাই, তোমার তো সমস্যা নাই, তুমি তো পড়ে ফেলছো। আর রিভিশন হবে, আবার যদি পড়ার ইচ্ছা থাকে সমস্যা নেই, আর দুই একদিন ক্লাস নিয়ে পড়ানো যাবে, নো প্রবলেম। আস্তে আস্তেই পড়ুক, অর্গানিকই পড়তে থাকো, কারণ অর্গানিকের উপর একটু সময় দাও, ঠিক আছে? কারণ হলো অর্গানিক আসলে বুঝতেছো অনেক জটিল একটা বিষয়। যদিও সর্বোচ্চ সহজ করে পড়ানোর চেষ্টা করি, কিন্তু এরপরও তো আসলে মনে থাকে না, জানো, প্যাচ লাগে আসলে, অনেকগুলা প্যাচ লাগার বিষয়। দু একটা কোশ্চেন সলভ করাইলে আরো দেখবা আরো প্যাচ লাগতেছে। সামনের ক্লাসে ইনশাল্লাহ কোশ্চেন সলভ করে দেখাবো, হ্যাঁ। দেখো তাহলে ফেলিং সলিউশন টেস্ট, তাহলে আমরা এখানে একটু বিক্রিয়া করব, হ্যাঁ। আমরা একটা অ্যালডিহাইড নিব, কিটোন বিক্রিয়া দিবেন এটা আমরা জানি। তাহলে আমরা নিব হলো একটা, ধরো CH3CHO নিলাম, ওকে। তাহলে এর সাথে আমরা ফেলিং সলিউশন যেটা, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার হাইড্রোক্সাইডের মিশ্রণ যেটা, হ্যাঁ, এটা আমরা নিব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো কপার হাইড্রোক্সাইড, ওকে। এটা 2 মোল লাগবে। কেন 2 মোল লাগবে বিক্রিয়া করলেই বুঝতে পারবা। দেখো তাহলে আমরা এখানে কি বলে আসছি, এই যে রেড সলিউশন তৈরি হবে, মানে রেড কালারের একটা দ্রবণ তৈরি হবে। তাহলে রেড কালার কে আসলে এখানে? কপার, ঠিক আছে। তাহলে কপার অক্সাইড, Cu2O, কপার অক্সাইড, এর একটা দ্রবণ তৈরি হবে। এরপরে আসো, দেখো আমরা কি বলতেছিলাম, একটু বিক্রিয়া বোঝার চেষ্টা করো, এটা মুখস্থ লিখে ফেলছি শেষ, বাকিগুলো একটু বোঝার চেষ্টা করো। বাকিগুলো বলতে এখন তুমি নিজেই বলতে পারবা। আমরা বলছিলাম এটা হলো দুর্বল জারক, একে জারিত করবে। আচ্ছা, জারিত করলো ভালো কথা। এখন যেহেতু জারিত করবে, তাহলে অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হওয়ার কথা? অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা, কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, একটু বুঝো, অনেকে দেখবা বইয়ের ভিতরে কিন্তু মুখস্থ, মানে একদম মুখস্থ লিখতেছে, এগুলো কিন্তু মুখস্থ বেশি দিন টিকবে না। তাহলে এই হলো অ্যালডিহাইড, আমরা আগেই বলে আসছি এই হলো জারক। তাহলে এই হলো একে জারিত করবে, মানে হইতেছে একে অক্সিডাইজ করবে, ঠিক আছে। অক্সিডাইজ করলে কি উৎপন্ন হবে? অক্সিডাইজ করলে উৎপন্ন হবে হলো আমাদের অ্যাসিড। এখন এই অ্যাসিডের সাথে একটু খেয়াল করো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু একটা ক্ষার আছে। কপার তো চলেই গেছে, কপার অক্সাইড কিউপ্রিক অক্সাইড হয়ে কিন্তু চলে গেছে। তাহলে কপার অক্সাইড হয়ে চলে গেছে, তাহলে এখানে সোডিয়াম আছে। তাহলে এই যে এই বেটা জারিত হওয়ার পর অ্যাসিড তৈরি করবে। দেখো খেয়াল করো, আমি যদি এখানে লিখি, এই বেটা জারিত হওয়ার পরে CH3COOH অ্যাসিড তৈরি করবে। এখন এই যে অ্যাসিড তৈরি করার পর এখানে কিন্তু আমাদের আছে ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে আসলে জানো? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে লবণ। তাহলে এখানে যে লবণটা তৈরি হবে সেটা হলো CH3COONA। তাহলে এখান থেকে বেঁচে গেল কে? হাইড্রোজেন। আর এখান থেকে বেঁচে গেল হইতেছে হাইড্রক্সিল, এখান থেকেও বেঁচে গেছে হাইড্রক্সিল কিন্তু। তাহলে হাইড্রক্সিল আর হাইড্রোজেন মিলে তৈরি করবে হলো পানি। কত মোল পানি আসবে? 3 মোল পানি আসবে, হ্যাঁ। একটু চাইলে হিসাব করে দেখতে পারো, এখানে 3 মোলই পানি আসবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। খেয়াল করো, তুমি লেখার সময় কিন্তু এক লাইনেই লিখবে। এই যে আমি যে এখানে লিখছি CH3COOH, সোডিয়াম দিয়ে বুঝাইছি, এটা কিন্তু লেখার কোনো দরকার নাই। মানে এক লাইনে এখানে প্লাস দিয়ে এক লাইনে লিখে দিবা এখানে, ঠিক আছে। দেখো আমি আবারও বলতেছি, প্রথমে আমরা বলছিলাম রেড কালার সলিউশন আসবে, ওই যে শুষ্ক পরীক্ষা ফার্স্ট পেপারের। তারপরে হইতেছে বিভিন্ন পরীক্ষা করছিল না, ওই যে আয়ন আইডেন্টিফিকেশন, তোমাদের শর্ট সিলেবাসে সম্ভবত ছিল না, আমার যতটুকু মনে আছে, যদি করে থাকো মনে পড়বে। সোডিয়াম তোমার সোনালী কালার, মানে গোল্ডেন ইয়েলো কালার, পটাশিয়াম বেগুনি কালার, ভায়োলেট কালার, তারপরে কপার টপার, এগুলো কিন্তু তোমার লাল।
তারপর ক্রোমিয়াম, এগুলো কিন্তু বিভিন্ন কালার আসছিল। তাহলে উপরে যেহেতু লিখে রাখছি আমরা রেড সলিউশন, দ্যাট মিনস এখানে কপার অক্সাইডটাই আসবে, এটা কনফার্ম, একদম মুখস্থ। এখন বাকিগুলা কিভাবে আসবে একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করো। যেহেতু আমাদের ব্রাডি কি বলতেছি সরি ফেলিং সলিউশনটা যেহেতু আমাদের এখানে দুর্বল জারক হিসেবে কাজ করবে, তাহলে অবশ্যই এই অ্যালডিহাইডকে জারিত করবে, দ্যাট মিনস আমাদের অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, অ্যাসিড তৈরি করলো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই হলো ক্ষার, এই হলো অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষার মিলে কি তৈরি করবে? লবণ। তাহলে আমাদের তৈরি করবে সোডিয়াম ইথানয়েট। ঠিক আছে, এই সোডিয়াম ইথানয়েট থেকে আমরা কি তৈরি করছিলাম রায়ান, বলো তো দেখি, মনে আছে কতদূর? গুড, ভেরি গুড, হ্যাঁ, ভালোই মনে আছে, খারাপ না। তাহলে এখান থেকে আমরা পাইলাম লবণ আর পানি পাবো। পানি কয় মোল পাবো? 3 মোল পাবো, কারণ এখানে এই যে হাইড্রক্সিল 2 মোল আছে, এখানে হাইড্রক্সিল 1 মোল আছে, তাহলে 3 মোল পানি পাবো। আর বাকি যেগুলো আছে এগুলো তো বুঝলাই। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু? তাহলে এই যেটা রেড কালার নিচে লিখে দিবা, হ্যাঁ, এটা হলো রেড সলিউশন একটা তৈরি হবে। তাহলে এই রেড সলিউশন দেখে মানে পুরা গ্লাসটাই তোমার লাল হয়ে যাবে। যেই গ্লাসে বা যেই টেস্ট টিউবে তুমি বিক্রিয়া করাবা, এটা পুরাটাই লাল হয়ে যাবে, পুরা সলিউশনই লাল হয়ে যাবে। এই লাল হওয়ার কারণ হইতেছে এই কপার অক্সাইডের কারণে। তাহলে এটা হলো অ্যালডিহাইড। নিচে যখন লিখবা তখন লিখবা কিটোন, তাই না? ধরো তুমি লিখলা CH3 CO CH3, তাহলে এর সাথে তুমি যদি একে যুক্ত করো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো কপার হাইড্রোক্সাইড, যুক্ত করলে নো রিয়াকশন। ইংরেজিতে লিখে দিও নো রিয়াকশন, ক্রস দেওয়াটা আসলে বেমানান, মানানসই না। তাহলে লিখে দিব হইতেছে নো রিয়াকশন। তাহলে এটা গেলো আমাদের ফেলিং সলিউশন টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরপরে আসো টলেন্ট বিকারক। টলেন্ট যে বিকারক বা রিয়াজেন্ট আছে, এটা আমরা একটু খেয়াল করি। 2 নম্বর যেটা, সেটা হলো টলেন্ট রিয়েজেন্ট রিয়েজেন্ট টেস্ট। ওকে, দেখো টলেন রিয়েজেন্ট টেস্টটা কী জিনিস। টলেন রিয়েজেন্ট টেস্টটা হলো, আমরা জানি যে টলেন রিয়েজেন্ট হলো ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, এর সাথে আমরা বিক্রিয়া করাবো অ্যালডিহাইডের, তাহলে আমরা পাবো সিলভারের দর্পণ। মানে হইতেছে তোমার এখানে সিলভারের কিন্তু অদক্ষে পড়ে যাবে। তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখি। 1 নাম্বার CH3CHO, আমাদের এর সাথে যাবে হইতেছে ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। ওকে, এটাও আমাদের 2 মোল লাগবে। থার্ড ব্র্যাকেট দিও, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে একটা আছে। তাহলে এখান থেকে আমাদের প্রথমে মুখস্থবিদ্যা আমরা লিখে দিব সিলভারের দর্পণের অদক্ষেপ পড়বে 2 মোল আসবে, কারণ আমরা এটা 2 মোল লিখছি। তাহলে এটা হলো মিরর, সিলভার মিরর, এখানে আমি লিখে রাখতে পারি, বা এমনিও বোঝা যাচ্ছে ওই অদক্ষেপ দেখে। তাহলে এর সাথে তৈরি হবে কি, দেখো যে আগের মতোই মুখস্থ প্রথমটা লিখছি, দ্বিতীয়টা তুমি এমনি লিখতে পারবা। এখন একটা, এই যেহেতু হইতেছে তোমার আমাদের দুর্বল জারক, একে কি করবে? জারিত করবে, মানে অ্যাসিড তৈরি করবে। তাহলে একে জারিত করে অ্যাসিড তৈরি করলো CH3COOH। আচ্ছা, একে জারিত করার পর অ্যাসিড তৈরি করলো। এখন এইটা কি, দেখো এর ভিতরে একটা কি আছে? ক্ষার আছে। এই কি এমনিও বোঝা যাচ্ছে ক্ষার, হাইড্রোক্সিল দেখেও বোঝা যাচ্ছে ক্ষার। মূলত আমরা হাইড্রোক্সিল দেখে ক্ষার আইডেন্টিফিকেশন করব না, কারণ হাইড্রোক্সিল কিন্তু অ্যালকোহলের মধ্যেও থাকে, তাই না? কিন্তু আমরা মানে এখানে ক্ষার দেখে বুঝতেছি কাকে, ওই যে অ্যামোনিয়াকে, NH3 কে। বলো তো রায়ান, অ্যামোনিয়া কোন ধরনের ক্ষার? লুইস নাকি ব্রনস্টেড লাউরি নাকি আরহেনিয়াস থিওরি মতে, মনে আছে? গুড। যেখানেই থ্রি থাকবে, দু একটা বাদে, যেখানেই দেখবা নিচে থ্রি আছে সবগুলোই কিন্তু লুইস, দু একটা ব্যতিক্রম বাদে কিন্তু, হ্যাঁ। তাহলে এই বেটা এখান থেকে আসবে, দেখো এখান থেকে আসবে হলো এই ক্ষার অংশটুকু আসবে, ক্ষার অংশটুকু কিন্তু আসবে। তাহলে এখানে ক্ষার অংশটুকু হলো NH3। আচ্ছা, যদি ক্ষার অংশটুকু আসে তাহলে আমাদের লবণ তৈরি করবে, তাহলে লবণটা কি হবে বলো তো? দেখো পারবা, একটু চিন্তা করো, হয়ে যাবে। গুড, অ্যামোনিয়াম ইথানয়েট। তাহলে CH3 কিন্তু নট NH3, কারণ হইতেছে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে কিন্তু অ্যামোনিয়া কিন্তু কারোর সাথে বিক্রিয়া করবে না, অ্যামোনিয়াম পজিটিভ আয়ন যেটা, এটা কিন্তু বিক্রিয়া করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা নিচ্ছি কয় মোল? 2 মোল। আর দেখো অ্যামোনিয়া এমনিও আছে ভিতরে 2 মোল, তাহলে 4 মোল। তার মানে অ্যামোনিয়া কিন্তু এখানে আরো এক্সট্রা থাকবে 3 মোল। তাহলে 3 মোল NH3 অ্যামোনিয়া থাকবে। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ।
তারপরে এখানে আর কি তৈরি হবে দেখো, আগে পানি লেখা কিন্তু উচিত ছিল, কারণ তোমার অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে দিতে, তাহলে আগে পানি লেখো পরে অ্যামোনিয়া লেখো, যেটা বাদ থাকবে। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট রাইট সাইডে আমরা কি পাইলাম, 2 মোল সিলভারের মানে প্রেসিপিটেটেড সিলভার পাইলাম, CH3COO পাইলাম, সাথে পানি পাইলাম, আর হলো 3 মোল অ্যামোনিয়া এক্সট্রা ছিল, এটা পাইলাম। ওকে, তাহলে এই হলো আমাদের বিক্রিয়া। দেখো অনেক বড় যদিও, কিন্তু যদি একটু বুঝে বুঝে লেখো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে ওইখানে আমরা কি বলছি, প্রথমে আমরা কপার অক্সাইড এর সাথে যে রেড সলিউশনটা আমরা পাবো এটা আমরা প্রথমে লিখে ফেলবো, আর এখানেও আমরা সিলভারের যে দর্পণ বা মিরর পাবো বা সিলভারের যে প্রেসিপিটেশন পাবো এটা আমরা প্রথমে লিখে ফেলবো। বাকি পরের গুলা আমরা ওই যে আমাদের নিয়ম অনুসারে লিখবো। কিভাবে, আমরা জানি যে দুইটাই হলো দুর্বল জারক, এক কথায় শেষ, দুইটাই জারক। তাহলে অ্যালডিহাইড কি করবে, জারিত করবে, অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড যেহেতু তৈরি করবে তাহলে এই দুইটাই কিন্তু আবার ক্ষার আছে। আগেরটা ফেলিং সলিউশনের ভিতরে কপার হাইড্রক্সাইড আর হলো সোডিয়াম হাইড্রক্সাইড ছিল, দুইটাই ক্ষার। এখানে হচ্ছে ডাইঅ্যামিনো সিলভার হাইড্রক্সাইড, এই বেটাও ক্ষার। তাহলে অ্যাসিড তৈরি করার পর ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হলো লবণ, লবণের সাথে তৈরি করবে হলো পানি। দেখো দুইটার মধ্যেই কিন্তু কমন হইতেছে লবণ এবং পানি, শুধু এখানে একটা বেশি আসছে, সেটা হলো তোমার অ্যামোনিয়া। ওইখানে কিন্তু তোমার এরকম কোনো বেশি আসে নাই, তাহলে এখানে কিন্তু একটা বেশি আসছে। তাহলে এটা গেল আমাদের অ্যালডিহাইডের সাথে। এখন তো তুমি কিটোন নাও, তাহলে পাশে নিচে লিখে দিবা। এগুলো কিন্তু এক্সামিনেশনে দুইটাই সাথে সাথে লিখতে হবে, হ্যাঁ, যদি আসে আর কি। তাহলে এর সাথে ডাইঅ্যামিনো সিলভার হাইড্রক্সাইড, যদি না তাহলে রাইট সাইডে লিখে দিবা নো রিয়াকশন। ওকে, তাহলে কিন্তু শেষ। বুঝছো রায়ান, দুইটা পরীক্ষা বুঝাইতে পারছি? এখন এখন আসো এই এই যে রিয়েজেন্টগুলো আমরা প্রিপারেশন করব কিভাবে, হ্যাঁ, এই যে আমরা ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, তারপরে হলো তোমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার হাইড্রোক্সাইডের যে মিশ্রণটা, এটা আমরা তৈরি করব কিভাবে, এটা একটু খেয়াল করো। তাহলে আমরা একটু মানে ফেলিং সলিউশন প্রিপারেশনটা দেখি, তারপর আমরা টলারেন্ট রিয়েজেন্ট যে প্রিপারেশনটা এটা একটু দেখব। তাহলে প্রথমে আমরা দেখব ফেলিং সলিউশন প্রিপারেশন, হ্যাঁ, প্রিপারেশন, এটা আমরা প্রথমে দেখব। তাহলে ফেলিং সলিউশনটা কি ছিল, এটা আমি একটু আগে প্রথমে লিখে রাখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কপার হাইড্রোক্সাইডের যে মিশ্রণ সেটা। তাহলে দেখো এর উৎস কি কি হতে পারে, এর উৎস খুবই সিম্পল জিনিস। তুমি প্রথমে কি নিবা, তাহলে এখানে কপার হাইড্রোক্সাইড আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এর তোমার যদি প্রথমে খেয়াল করো, একটু খেয়াল করো বিষয়টা, একটু খেয়াল করো, খুবই সিম্পল জিনিস, বাট আমরা একটু খুবই সহজভাবে একে জানবো। যে একটা পরীক্ষা নলে দেখো যদি, আচ্ছা একটু দাঁড়াও, দেখো কি বলতেছিলাম, একটা পরীক্ষা নলে তুমি যদি কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে বিক্রিয়া করাও, তাহলে তোমার কপার হাইড্রোক্সাইড উৎপন্ন করবে আর সোডিয়াম সালফেট তৈরি হবে। এরপরে তোমার এই কপার হাইড্রোক্সাইডের সাথে যদি সোডিয়াম টারকুরেট, সংকেতটা লিখবো একটু আগে মুখে মুখে বলতেছি, খেয়াল করো। প্রথমে কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড তৈরি করবা। এরপরে এই যে কপার হাইড্রোক্সাইড যেটা, এটার সাথে সোডিয়াম টারকুরেট বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবা, সাথে পটাশিয়াম ডাইটার্টারেট কিউপ্রেট এর একটা জটিল যৌগ তৈরি হবে। অনেক জটিল বিষয়, জাস্ট একটু দেখানোর জন্য আমি এটা বলতেছি, আর কিছু না, এগুলো আসলে লাগে না। দেখো তাহলে এটা তৈরি করার জন্য প্রথমেই তুমি কপার সালফেট নিবা, অ্যাভেইলেবল, হ্যাঁ, কপার সালফেট নিবা, এর জলীয় দ্রবণ AQ প্লাস এর সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা। যদি নাও তাহলে এখানে পাবো হচ্ছে কপার হাইড্রোক্সাইড, এর সাথে পাবো হচ্ছে সোডিয়াম সালফেট। ওকে, এই যে কপার হাইড্রোক্সাইড যেটা, এটাকে তুমি যদি সোডিয়াম পটাশিয়াম টারকুরেট, সোডিয়াম পটাশিয়াম টারকুরেট, একটু খেয়াল করো আমি সংকেতটা লিখতেছি, পটাশিয়াম কপার হাইড্রোক্সাইড এর সাথে আমরা নিব হলো, সরি একটু ধরো, দেখো তাহলে এর সাথে আমরা নিব হলো সোডিয়াম পটাশিয়াম টারকুরেট, সোডিয়াম পটাশিয়াম টারকুরেট, দ্যাট মিনস C4H4O6। এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে পটাশিয়াম কপার ডাইটারকুরেট কিউপ্রেট আয়ন তৈরি হবে। আয়ন বলতে একটা যৌগ তৈরি হবে, তার মানে যেটা তৈরি হবে K2CU, যৌগটা অনেক জটিল কিন্তু, হ্যাঁ। তারপরে হচ্ছে C4H4O6, এই এতটুকু আমাদের তৈরি হবে, এটা 2 মোল সাথে লাগবে।
এটা তৈরি হবে, তাহলে এটার নাম কি? এটা হলো পটাশিয়াম ডাইটারেট কিউপ্রেট। নামই কিন্তু জটিল, পটাশিয়াম ডাই টার টারেটো, অনেক জটিল। হ্যাঁ, পটাশিয়াম ডাই টার টারেটো কিউপ্রেট, কিউপ্রেট টু তৈরি হবে। হ্যাঁ, টু মানে এখানে বোঝাইতেছে কপারের দুইটা পজিটিভ আয়ন। আচ্ছা, তাহলে এটা তৈরি হবে, আর এর সাথে তৈরি হবে তোমার ওই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই যে কপার হাইড্রোক্সাইড পাইলা, এই দুইটার মিশ্রণটাই হলো আমাদের ফেলিং সলিউশন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো কপার হাইড্রোক্সাইড, এই দুইটার যে মিশ্রণ আছে, এই দুইটার মিশ্রণকে আমরা বলতেছি ফেলিং সলিউশন, ফেলিং সলিউশন। ওকে, তাহলে এই দুইটাই হলো ফেলিং সলিউশন। তাহলে কিভাবে আসে সেটা আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কপার হাইড্রোক্সাইড পাইলাম, এই কপার হাইড্রোক্সাইডকে আবার সোডিয়াম পটাশিয়াম টারকুরেট, ঠিক আছে, এর সাথে আমরা বিক্রিয়া করে পাইলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওই প্রথমে যে কপার হাইড্রোক্সাইড পাইছি ওইটা, আর এখানে যে আমরা পাইলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা আমরা বলতেছি ফেলিং। হ্যাঁ রায়ান, শুনতেছো? দেখো, তাহলে আমরা ফেলিং সলিউশন কিভাবে প্রিপারেশন, এটা একটু দেখলাম, লেস ইম্পর্টেন্ট, এগুলো এগুলো না জানলেও চলবে, তারপরেও বললাম যদি কখনো মনে প্রশ্ন জাগে এই আর কি। এরপর আসলে আমরা দ্বিতীয় যেটা দেখবো, এটা একটু খেয়াল করো, এটা আরো সহজ, টলেন রিয়েজেন্ট বা টলেন বিকারক প্রিপারেশন। এটা খুবই সহজ। হ্যাঁ, এখানে দুইটা জিনিস লাগবে, একটা হলো তোমার 10% সিলভার নাইট্রেট লাগবে, আর হলো 2 নাম্বার লাগবে হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। ওকে, এই দুইটাকে তুমি যদি প্রথমে বিক্রিয়া করাও, তাহলে সিলভার হাইড্রোক্সাইডের কিন্তু অদক্ষেপ পড়বে, মানে প্রেসিপিটেশন হবে। এখন এই প্রেসিপিটেশনের ভিতরে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলেই তোমার তৈরি হবে হলো এই টলেন রিয়েজেন্ট। তাহলে আসো প্রথমে আমরা দুইটাকে বিক্রিয়া করাবো। এটা হলো প্রথমে লাগবে, হ্যাঁ, প্রথম ধাপে এটা লাগবে। তাহলে 3 নাম্বার ধাপে লাগবে এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 2 নাম্বার ধাপে লাগবে, মানে প্রথম ধাপে এই দুইটা বিক্রিয়া করাবো, আর 2 নাম্বার ধাপে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো। তাহলে নাম্বার ধাপে আমরা প্রথমে নিব সিলভার নাইট্রেট, এর সাথে হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি বিক্রিয়া করায় তাহলে আমরা যেটা পাবো সেটা হলো, দেখো এই সোডিয়াম আর হলো সিলভার, এরা পরস্পর পরস্পরকে কি করবে, রিপ্লেস করবে। দ্যাট মিন্স সিলভার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, আর তৈরি করবে হলো তোমার সোডিয়াম নাইট্রেট। এই সিলভার হাইড্রোক্সাইড যেটা, এটা প্রেসিপিটেটেড হবে, ঠিক আছে, মানে নিচে তলানি পড়বেন, পাশে দেখবা এস লেখা আছে। তো এস লেখা মানে হচ্ছে সলিড আকারে সেই প্রেসিপিটেশন হবে। এখন এই প্রেসিপিটেশন হওয়ার পর একে আমরা মানে এর ভিতরে আমরা এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলেই দেখবে একটা মানে যেটা তৈরি হয়েছে সেটাই হলো আমাদের মূলত এই যে টলেন রিয়েজেন্ট। তাহলে 2 নাম্বার ধাপে আমরা যোগ করব যে সিলভার হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে কিন্তু ব্রেকেট দেওয়া দরকার নাই, কারণ নিচে তো 2 নাই। তাহলে এখানে আমরা যোগ করব হলো ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হলো, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর আছে এখানে সিলভার হাইড্রোক্সাইড, দুইটা মিলে আমাদের তৈরি করবে ডাইঅ্যামিনো NH3 ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। ওকে, ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড তৈরি করবে, আর এখানে আর কি আছে, পানি তৈরি করবে। হ্যাঁ, এটা 2 মোল লাগবে, ডাইঅ্যামিনো যেহেতু এটা 2 মোল লাগবে, আর এখানে পানি তৈরি করবে 2 মোল। ওকে, তো আমাদের মূল টার্গেট হলো এই যেটা নিয়ে, মানে ডাইঅ্যামিনো সিলভার যে হাইড্রোক্সাইডটা আছে এটা নিয়ে হলো আমাদের মূল টার্গেট। তাহলে দেখো একটু আমি আবার বলতেছি, টলেন রিয়েজেন্ট প্রিপারেশন হলো তোমার 10% সিলভার নাইট্রেট লাগবে, আর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। এক কথায় মনে রাখো, এটা হলো সম আয়তনের, এটা এক ধরনের আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক হলো তাপগতীয় প্রক্রিয়া যদিও, মানে এখানে আমরা বুঝাইতেছি সম আয়তন দুইটাই সমান পরিমাণে লাগবে। 10% সিলভার নাইট্রেট আর হলো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা সেকেন্ড ফেজে গিয়ে আমরা বিক্রিয়া করাবো। প্রথমে
সিলভার নাইট্রেট এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালে সিলভার হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি হবে। যখনই সিলভার হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি হবে তখন এই সিলভার হাইড্রোক্সাইড অদক্ষেপের ভিতরে আমরা যোগ করব হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব তখন এই সিলভার হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড তৈরি করবে আর তৈরি করবে হলো পানি। এই যে ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড তৈরি হলো, এটাকেই আমরা বলতেছি হলো কি, টলেন্ট রিয়েজেন্ট। ওকে, তাহলে এটা কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখলেই হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখো, এই যে আমরা যে ফেলিং সলিউশন বলছি না, ফেলিং সলিউশনে কিন্তু আমাদের যে কপার অক্সাইড যে তৈরি হবে এটা কিন্তু লাল কালার, আর এই বেটা নিজে কিন্তু হইতেছে নীল কালার। হ্যাঁ, এটা কিন্তু ব্লু কালার, এই কিন্তু ব্লু কালার, নিজে হলো ব্লু কালার, আর কপার অক্সাইড যেটা এটা কিন্তু আমাদের হচ্ছে রেড কালার। এমসিকিউর জন্য এগুলো একটু মনে রাখো। হ্যাঁ, তাহলে আসো আমি একটু টেস্টগুলো একটু মুখে মুখে একটু রিপিট করি, তাহলে বোঝা যাবে। প্রথমে হচ্ছে 2,4-DNP টেস্ট, ওইখানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন যেটা তৈরি হয়েছিল সেটা হলো ইয়েলো অরেঞ্জ কালার, মানে হচ্ছে হলুদ কমলা বর্ণের। 2 নাম্বার ফেলিং সলিউশনে যেটা আমরা পাইলাম সেটা হলো কপার অক্সাইডের যেই প্রেসিপিটেশন সেটা হলো আমাদের রেড কালার। আর 3 নাম্বারে যেটা টলেন্ট রিয়েজেন্ট, এখানে আমরা যেটা পাইছি সেটা হলো সিলভার এর দর্পণ, দ্যাট মিনস সিলভার এর মিরর পাইছি। ঠিক আছে, যেহেতু অদক্ষেপ পড়বে এই জন্য এখানে মিরর পাবো। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এখানে একটা বললাম, আর ফেলিং দ্রবণের ক্ষেত্রে নিজস্ব কালার হলো ব্লু কালার আর তৈরি করবে হলো রেড কালার। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন আসো আমাদের যে বিক্রিয়াগুলো বাকি আছে এগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা গত ক্লাসে বলছিলাম আমরা দেখবো এটা হচ্ছে হেলো ফ্রম বিক্রিয়া আর হচ্ছে ক্রস ক্যানিজারো বিক্রিয়া। একটু খেয়াল করে এগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো, আচ্ছা তার আগে আরেকটু একটু বলে নিই, ওই যে আমরা বলছিলাম না রক্তে গ্লুকোজ কিভাবে দেখে, এটা একটু খেয়াল করো। গ্লুকোজ কি অ্যালডিহাইড না কিটোন রায়ান? আর ফ্রুক্টোজ? সুক্রোজ? হ্যাঁ, নিউট্রাল, ওইখানে আমাদের কিছু তৈরি হবে না। তাহলে আসো আমরা একটু মানে কি বলে রক্তে গ্লুকোজ শনাক্ত কিভাবে করতো এটা একটু খেয়াল করো, যদিও এটা আসলে দরকার নাই। রক্তে গ্লুকোজ, এটা তোমাদের একটা বইয়ে আছে তো এই জন্য দেখে দিচ্ছি। রক্তে গ্লুকোজ নির্ণয় কিভাবে করতো, মানে অ্যাবসেন্স বেশি হইলে, নর্মালি সাধারণত এই টেস্টটা আসবে না, যদি বেশি হয় তখনই কিন্তু আসবে। তাহলে গ্লুকোজের সংকেত যদি আমরা লিখি, দেখো CH2OH, মেইনলি উপরে কিন্তু লেখা হয় অ্যালডিহাইড, তুমি লিখতে পারো অ্যালডিহাইড, কিন্তু আমি আসলে অ্যালকোহল লিখলাম, এটা লেখা যায় তাও লিখতে পারো। CH2OH, তারপর হলো CHOH, তারপর হলো CHOH, তারপরে হলো CHOH, নিচে হলো CHO। এই CHO কিন্তু নর্মালি উপরে লেখা হয়, হ্যাঁ, ওই যে নিয়ম অনুসারে, মানে নর্মাল সংকেত যেটা ওইটাও লিখতে পারো। দেখো তাহলে এর সাথে আমরা যুক্ত করব হলো, কাকে যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হইতেছে কপার হাইড্রোক্সাইড, দ্যাট মিনস ফেলিং দ্রবণ যেটা এটা আমরা যুক্ত করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো কপার হাইড্রোক্সাইড, এটা 2 মোল লাগবে, একটু আগেও দেখলাম। আচ্ছা, এটাকে কিন্তু তুমি একটু শর্ট করে লিখতে পারো, এই যেটা, এই যে গ্লুকোজ যেটা, এটা কিন্তু তুমি এইভাবে লিখতে পারো CH2OH। দেখো এই যে এতটুকু আমি লিখলাম, এতটুকু লেখার পরে এই যে এতটুকু, দেখো এতটুকু কিন্তু সেম আছে, তাহলে এতটুকুকে রিপিট না করে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিতে পারো। তাহলে CHOH দেখো 4 বার আছে, তাহলে CHOH এটা 4 বার আছে লিখলাম, আর এই যে CHO যেটা এটা আমরা লিখলাম। ঠিক আছে, তার মানে এটার সাথে বিক্রিয়া করা যে কথা, এটার সাথে কিন্তু বিক্রিয়া করা একই কথা, যে কোনো একভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে কি তৈরি হবে, দেখো এখান থেকে তৈরি হবে কপার অক্সাইড, তাহলে এটা হলো রেড কালার আসবে। যখনই রেড কালার আসবে তখনই বুঝতো যে রক্তে গ্লুকোজের পরিমাণ নর্মালি কিন্তু ডিটেক্টেবল না, মানে নর্মালি তুমি যে এটা দিয়ে যে ডিটেক্ট করবে এটা কিন্তু ডিটেক্ট করা যাবে না। অন্যান্য যে পরীক্ষাগুলো আছে বর্তমানে, যেমন OGTT মানে ডায়াবেটিস মেলাইটাসের যে পরীক্ষাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ডিটেক্ট করা যায় যে রক্তে গ্লুকোজের পরিমাণ কত আছে। যদি 7-এর নিচে থাকে তাহলে আমরা মনে করি মানে ডায়াবেটিস নাই, 7-এর উপরে থাকলে ডায়াবেটিস আছে। এটা হলো একটা। আরও আরও আছে, আরেকটা পরীক্ষা আছে তোমার, যেটা 11-এর উপরে থাকলে, 11-এর নিচে থাকলে ওইটাও একটা আছে।
তাহলে নর্মালি তোমার এটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি না, অন্যান্যগুলো দিয়ে ডিটেক্ট করতে পারবো। তাহলে রেড কালার আসলে বুঝবো যে আমাদের ব্লাডে অতিরিক্ত গ্লুকোজ আছে। এর সাথে তৈরি হবে আমাদের লবণ। একটু টেকনিক করে বলো তো এখানে লবণটা কী হবে রায়ান, লবণের সংকেতটা কী হবে এতটুকু দেখে একটু বলো তো। এইখান থেকেই বলো, এই নিচেরটা থেকে বলো, সহজ হবে কিন্তু। গুড। তাহলে এখানে CH2OH, সাথে আসবে CHOH, এখানে 4, আর COO আসবে, ঠিক আছে। তাহলে এর সাথে তৈরি হবে আমাদের হলো 3 মোল পানি। ওকে, তাহলে সব কিন্তু আগের মতোই। তাহলে প্রথমটা মুখস্থ বিদ্যা বসাই দিবা, পরের গুলো আস্তে আস্তে হিসেব করে জারণ বিজারণ করলে যেটা আসে সেটি আসলে বসাই দিবা। তাহলে এখান থেকে আমরা যখনই দেখতাম যে রেড কালার আমাদের কিউপিরিক অক্সাইড আসছে, তখনই আমরা বুঝতাম যে রক্তে আমাদের গ্লুকোজের পরিমাণ নর্মালের চেয়ে একটু বেশি আছে। আর নর্মাল থাকলে সাধারণত এই পরীক্ষা দিয়ে ডিটেক্টেবল করা যতটুকু জানি সম্ভব হইতো না। বর্তমানে যদিও এগুলো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না, অনেক আধুনিক আসছে, OGTT আসছে, RBS আসছে, IBS আসছে, অনেকগুলো কিন্তু এখন পরীক্ষা করা হয়। তাহলে এই ছিল আমাদের রক্তে গ্লুকোজ নির্ণয়ের মানে একটা পুরাতন পদ্ধতি, ঠিক আছে। এখন আসো আমরা একটু দেখবো হলো আমাদের এই যে গত ক্লাসের যে পড়াগুলো সেগুলো আমরা একটু দেখবো। প্রথমে আমরা দেখবো হলো ক্রস কেনিজারো রিয়াকশন। একটু খেয়াল করো, কেনিজারো রিয়াকশনের কন্ডিশন কি কি জানি ছিল রায়ান? হুম। আর সাথে সাথে কি নিছিলাম আমরা? আচ্ছা, দেখো তাহলে এখানে ক্রস কেনিজারো মানে কি? আমরা দেখছিলাম যে আলফা হাইড্রোজেন না থাকলে সাধারণত আমাদের এই কেনিজারও বিক্রিয়া দিবে। এখন এটা কিন্তু কি বলে, অ্যারোমেটিকও হতে পারে আর কিন্তু আবার অ্যালিফ্যাটিকও হতে পারে। এখন যদি দুইটাকেই তুমি একবারে বিক্রিয়া করাও, দ্যাট মিন্স একটা অ্যালডিহাইড আর কি বলতেছে একটা, হ্যাঁ একটা অ্যালডিহাইড আর একটা হচ্ছে তোমার এই যে মানে সোজা কথা, একটা হচ্ছে এলিফ্যাটিক জাতীয় অ্যালডিহাইড আর একটা হচ্ছে অ্যারোমেটিক জাতীয় অ্যালডিহাইড, এই দুইটাকে যদি একসাথে করাও এটাকে আমরা বলবো ক্রস। ক্রস মানে কি, এলিফ্যাটিকের সাথে অ্যারোমেটিক বিক্রিয়া করানো, ঠিক আছে। দুইটাকে যদি করাও তাহলে একটা জারিত হবে আর একটা বিজারিত হবে, আর কিছুই না। অ্যালডিহাইড এবং বেনজালডিহাইড, মানে যেহেতু বেনজিনের সাথে আসতেছে এই জন্য আমরা বলবো বেনজালডিহাইড। তাহলে অ্যালডিহাইড এবং বেনজালডিহাইড এর একই সাথে জারিত হয়ে তাহলে কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে। আর বিজারিত যেহেতু হবে তাহলে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এবং যেহেতু এখানে তোমার মানে মানে একটা জারণ বিজারণ বিক্রিয়া, অবশ্যই আমরা এখানে এক কথাই বলতে পারি অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডই আসবে। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা এইটাকে এইভাবে বলবো যে একই সাথে আমরা যদি অ্যালডিহাইড, মূল কথা হইতেছে অ্যারোমেটিক আর অ্যালিফেটিক দুইটাকে একত্রিত করব। অ্যালডিহাইড প্লাস বেনজালডিহাইড, এই দুইটাকে যদি আমরা একসাথে বিক্রিয়া করি তাহলে আমরা একটা জারিত হবে আর একটা বিজারিত হবে। বেনজালডিহাইড যেটা এটা তোমার বিজারিত হবে, ঠিক আছে। বিজারিত হবে, কেন বিজারিত হবে? কারণ এই কিন্তু অ্যালডিহাইডের চেয়ে একটু দুর্বল, এই জন্য কিন্তু সহজেই বিজারিত হতে পারবে। আর এটা যেটা এটা তোমার জারিত হবে। ওকে, তাহলে যেই জারিত হবে সেখান থেকে আমরা কি পাবো, যেই জারিত হবে সেখান থেকে আমরা পাবো হইতেছে অ্যাসিড পাবো। আর যে বিজারিত হবে সেখান থেকে আমরা পাবো অ্যালকোহল। কারণ ওই যে টেকনিকটা একটু মনে রাখবা, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডকে জারিত করলে কার্বন ডাইঅক্সাইড। উল্টা ঘটনাও সত্য, কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করলে তুমি যেটা পাবা সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করলে পাবা অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডকে বিজারিত করলে পাবা হচ্ছে অ্যালকোহল। একদম সিরিজটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে বেনজালডিহাইড যেটা সেটা আমাদের বিজারিত হবে, আর অ্যালডিহাইড যেটা সেটা হলো আমাদের জারিত হবে। এখন আসলে আমরা একটু বিক্রিয়াটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথমে বিক্রিয়াটা একটু দেখাই। ধরো আমরা একটা বেনজালডিহাইড আঁকাইলাম, দেখো এটা তুমি তোমার মন মতো যে কোনো জায়গায় CHO বসাইতে পারো, উপরে এই যে বসাইতে হবে এরকম না, তবে যেখানে বসাবা সেটাই কিন্তু 1 নাম্বার কার্বন হয়ে যাবে। তাহলে এর সাথে আমরা নিব হইতেছে HCHO। ওকে,
তাহলে এটা আমরা নিলাম। এখন আসো এটাকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা আগেই বলছি এই বেটা বিজারিত হবে, তাহলে এই বেটা বিজারিত হলে কি তৈরি করবে? অ্যালকোহল। উপরে দেখো CHO আছে, তাহলে এখানে কি তৈরি হবে? CH2OH তৈরি হবে। আচ্ছা এখানে কিন্তু ওই আগের শর্তগুলা লাগবে এখানে, যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ লাগবে, আর হলো তোমার হাইড্রোনিয়াম বা পানি লাগবে, এরকম কিছু একটা লিখতে পারো। তবে এটাই হলো আমাদের মূল বিষয়। ওকে, যেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, একদম বিস্তারিত বলছিলাম এগুলা। তাহলে এখান থেকে তোমার এই বেটা যেহেতু বিজারিত হবে, তাহলে বিজারিত হওয়ার পর কি তৈরি করবে? অ্যালকোহল। এটা আমরা ডিরেক্ট এখানে লিখে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। দেখো এখানে আমরা লিখে ফেলতে পারবো, তাহলে CH2OH তৈরি করবে, প্লাস দিলাম। এই যেহেতু জারিত হবে, দেখো আমি নিচে আবার লিখে রাখতেছি, এই জারিত হবে মানে হচ্ছে অক্সিডাইজ হবে, হ্যাঁ অক্সিডাইজ হবে। আর এই বিজারিত হবে মানে হচ্ছে রিডা, তাহলে এই বিজারিত হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো, এই যেহেতু জারিত হবে, জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে, ACOOH। তাহলে এই হলো জারিত হলো, তার মানে জায়মান অক্সিজেন এখানে আমি যোগ করে দেখাইলাম, জারিত হইলো। আচ্ছা, জারিত হওয়ার পর এই যেহেতু অ্যাসিড, এই যেহেতু দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিছো, তাহলে এই যেহেতু ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষার মিলে কি তৈরি করবে? লবণ। লবণ তৈরি করবে, ACOON তৈরি করবে। দেখবা তোমাদের বইয়ে কিন্তু আসলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করায় নাই, দু একটা বইয়ের ভিতর বিক্রিয়া করাইছে। তুমি যদি ACOOH লিখে রাখো, দ্যাট মিনস অ্যাসিড লিখে রাখো, তাহলে কিন্তু সেটা তোমার হয়ে যাবে। আর যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একদম বিক্রিয়া কইরা দেখাও, তাও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি লবণ লেখো সাথে কিন্তু পানি লিখতেই হবে, আর যদি অ্যাসিড লেখো এর সাথে যদি বিক্রিয়া না করাও তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ওই যে গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম ওইটা ফলো করলেই কিন্তু এটা আসলে আসবে। তাহলে এই কিন্তু রিডিউস হয়েছে, রিডিউস, আর হইতেছে অক্সিডাইজ হয়েছে, তাহলে রিডিউস হয়ে তৈরি করছে এটা, আর এই বেটা অক্সিডাইজ হয়ে তৈরি করছে হলো এই যে এটা। বুঝতে পারছো আসলে ক্রস কেনিজার বিক্রিয়াটা কি? রায়ান, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বিখ্যাত বিখ্যাত অনেকগুলো জিনিস আমরা পড়লাম। একটা আমরা পড়ছি হইতেছে অ্যালডিহাইড শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন, ওইখানে 2,4-DNP টেস্ট দেখছি। তারপর হইতেছে ফেলিং সলিউশন টেস্ট দেখছি। তারপর টলেন বিকারক দেখছি, ক্রস বিক কি বলে কেনিজারো বিক্রিয়া দেখছি, অ্যালডল বিক্রিয়া দেখছি। আজকে দেখলাম ক্রস কেনিজারো। এখন আসলে এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো হ্যালোফর্ম।